আমরা তৃতীয় অধ্যায় ভোগ ও সঞ্চয় তথ্য নিয়ে আলোচনা করেছি এবং এর আগের দিনে আমরা কি দেখেছিলাম দেখো, এর আগের দিন আমরা ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা বলেছিলাম যে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কি স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ। ঠিক আছে, এবং আমি বলেছিলাম খুব ইম্পর্ট্যান্ট। ইয়েস, বারে বারে এই কথাটা তোমরা বারবার দেখতে পারবা মানে বইয়ের ভিতরে। তো আমি বলবো যে এখন থেকেই এখানেই তোমরা ক্লিয়ার হয়ে নাও। জাস্ট আ মিনিট। আচ্ছা, তো আমরা কি বলেছিলাম, আমরা প্রথমে স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ কাকে বলে ইত্যাদি জানবো। দেন এই দুইটার মধ্যে বৈশিষ্ট্য বা পার্থক্য জানবো, পরীক্ষাতে এসেছে, এটা একটা সালের কোশ্চেন। তো আমরা কি বলেছি, কি ভূত, আচ্ছা এটা কিভাবে লেখে, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ, স্বয়ংভূত ভোগ ও প্ররোচিত ভোগ। দেখো, আমি বিষয়গুলো প্রথমে এক লাইনে বলবো, পরীক্ষার জন্য কীভাবে তোমরা বিস্তারিতভাবে লিখবা সেটাও বলে দিব। ঠিক আছে, আচ্ছা এই ময় ভ নাকি, আচ্ছা যাই হোক, এটা নিয়ে আবার কেউ ইয়ে করো না, স্বয়ংভূত বানানটা আমার বারবার ভুল যাচ্ছে, তোমরা একটু দেখে নিও। যাই হোক, আচ্ছা স্বয়ংভূত, এটা দ্বারা এক লাইনে বোঝো যে মানুষের যদি ইনকাম শূন্য হয়, মানুষ যদি কোনো আয় না করে, ধরো আমি একজন মানুষ, আমি কোনো আয় করি না, কিন্তু আমার জীবন ধারণের জন্য, ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করি, আমি কোনো আয় করি না, কিন্তু আমার তো খেয়ে পরে বাঁচতে হবে, মানে ন্যূনতম তো একটা আমার খরচ রয়েছে, তো আমি আয় করি না, অর্থাৎ আয় শূন্য হলে মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমি বলি, আয় শূন্য হলে মানে সে কোনো ইনকাম করে না, আয় শূন্য হলেও মানুষের আয় শূন্য হলে মানুষ তার না খেয়ে বাঁচে না। ঠিক আছে, মানুষ তো খেয়েই বাঁচে, অথবা কারোর থেকে ধার করে, অথবা কি করে ধার করে, বা যাই হোক সাহায্য নাই বা ঋণ নাই, যাই হোক যে মানে কোনো না কোনোভাবে তো সে তো জীবনযাপন করে, তাই না? তো সেটাই বলা হচ্ছে যে আয় শূন্য হলেও মানুষ ন্যূনতম জীবন, আয় শূন্য হলো মানুষের ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে তাকে ময়ে ভ, আসলে লিখতে আমার কেন জানি একটু সমস্যা হচ্ছে, ময়ে ভ, আসলে এটা ময়ে ভ, স্বয়ংভূত ভোগ বলে। আচ্ছা যাই হোক, তাহলে কী বললাম, যে আয় শূন্য হলেও মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে তাকে স্বয়ংভূত ভোগ বলে। মানে বুঝতে পেরেছ, কেউ যদি এক কথায় বলে যে স্বয়ংভূত ভোগ কি, তো এক কথায় হচ্ছে মানুষের যখন আয় থাকে না, কিন্তু সে তার ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে সেটা হচ্ছে আমাদের স্বয়ংভূত ভোগ। এটাকে আরোভাবে বলা যায় যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না। তাহলে যে ভোগ, এ লাইনটা ইম্পর্ট্যান্ট, যে ভোগ আয়ের উপরে নির্ভর করে না। আয়ের উপর নির্ভর করে না বলতে বোঝাচ্ছে যে আয় বাড়লেও সে ভোগ করবে, আয় কমলেও সে ভোগ করবে, আয় থাকলেও সে ভোগ করবে, আয় না থাকলেও সে ভোগ করবে। হ্যাঁ, এবং আরেকটা কথা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আয়ের প্রতিটি স্তরে, আয়ের এই লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে দেখো, আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান ও স্থির থাকে। আচ্ছা, যেহেতু এই ভোগটা আয়ের উপরে নির্ভর করে না, এই জন্য এই ভোগকে আবার নিরপেক্ষ ভোগও বলা হয়। কী ভোগ বলা হয়? নিরপেক্ষ ভোগও বলা হয়। আমি বিষয়টা মানে বিশ্লেষণ করতেছি। দেখো, প্রথমে তো এই লাইনটা আমরা বুঝেছি যে স্বয়ংভূত ভোগকে, যে আয় শূন্য হলে মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এটা তো কোনো সমস্যা নেই, অর্থাৎ এত দূর অবধি। এরপরে দেখো, যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান ও স্থির থাকে। আয়ের উপরে নির্ভর করে না বলতে, আয় যেদিকে যাক, আমি আমার ন্যূনতম জীবন ধারণের জন্য আমি ভোগ করব। এখন যদি আমার আয় বৃদ্ধিও পাই তবুও আমি এইটুকু ভোগ করব, আয় কমলেও আমি ভোগ করব, আয় থাকলেও আমি ভোগ করব, আর না থাকলেও
ভোগ করব। এবং দেখো আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান ও স্থির থাকে, তার মানে এটাই বোঝালাম যে আয় বাড়লেও সে ভোগ করবে যতটুকু অতটুকুই ভোগ করবে, আয় কমলেও ভোগ করবে, আয় থাকলেও ভোগ করবে, না থাকলেও ভোগ করবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে এই লাইনটা আমাদের চিত্র আঁকানোর টাইমে লাগবে, যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরের যে ভোগ সমান ও স্থির থাকে তাকে সংভূত ভোগ বলে, এবং এটাকে অনিরপেক্ষ ভোগও বলা হয়। তো দেখো এটাকে চিত্র সাহায্যে চিত্র মাস্ট ইম্পর্টেন্ট। যদি ধরো এটা ক যেই নাম্বারে নাম্বারে থাকলে দিতে হবে না, নাম্বারে ধরো আসছে যে সংভূত ভোগ, তখন 1 নাম্বারের জন্য দিতে হবে না, কিন্তু খ কিংবা গ নাম্বারে যদি এসে থাকে যে সংভূত ভোগ হচ্ছে কাকে বলে, তখন তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে। যাই হোক এখানে একটা চিত্র আমি আর্ট করে নেই। আচ্ছা, তো এই চিত্রর এই এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের আয় এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের ভোগ। তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের আয় নির্দেশ করতেছে। তো এটা মধ্যে 0 আয়, এটা আমার ধরো আমি 10 টাকা আয় করি, এটা আমি 20 টাকা আয় করি, এবং ভোগ এখানে এটা ভোগ সমান যাচ্ছে, তাহলে ভোগকে আমি সি দ্বারা প্রকাশ করে দেই। ওকে, দেখো এখানে বিষয়টা কি, দেখো এখানে আমার আয় 0 টাকা, ধরো এটা ভোগের পরিমাণ ওভাবে তো হয় না। আচ্ছা দেখো আয় আমার 0 টাকা, আমি কোনো আয় করি না, তারপরে আমি 10 টাকা আয় করি, তারপরে আমি 20 টাকা আয় করি, ঠিক আছে। যখন আমার আয় 0, তখন দেখো ভোগ আমার এত দূর অবধি রয়েছে, তো এইটুকুকে ধরো আমি ধরলাম 50, সাপোজ ধরো এটা 50 রয়েছে, এখানে রয়েছে 10, এখানে 100, ধরো মনে করো ভোগ, আসলে এভাবে দেখানো উচিত না, বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে আমার ভোগ হচ্ছে 0, আমি কোনো আয় করি না, ঠিক আছে, কিন্তু আমি 50 পরিমাণ ভোগ করি, তাহলে আমার আয় নাই, কিন্তু আমি ভোগ কিন্তু ঠিকই করছি। দেখো এখান থেকে এইটুকু কিন্তু আমি ভোগ করছি। কীভাবে ভোগ করছি, এটা বিভিন্নভাবে, আমি যেটা বললাম যে ধার নিয়ে ঋণ করে, যেভাবে হোক, কিন্তু আমার আয় আমি আয় করি না, আমি 1 টাকাও আয় করি না, কিন্তু আমি এই পরিমাণ আমি ভোগ করছি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা ভোগ দেখিয়েছি, আর এদিকে আমরা আয় দেখিয়েছি, এদিকে আমরা ভোগ দেখিয়েছি, তাহলে আয় আমার 0, কিন্তু আমি ভোগ করছি এই পরিমাণ। এখন কোনো কারণে আমার আয় 10 টাকা হলো, মানে আমি আয় করতে শুরু করলাম, কিন্তু তখনও আমি ওই একই পরিমাণ, কিন্তু দেখো একই পরিমাণ আমি 50 পরিমাণই ভোগ করছি। আয় যখন আমার 20, তখনও আমি একই পরিমাণে ভোগ করছি, অর্থাৎ আয় যখন নাই তখনও আমি যে পরিমাণ ভোগ করি, আয় যখন থাকে তখনও আমি সেই পরিমাণ ভোগ করি, আয় বাড়লেও আমি একই পরিমাণ ভোগ করি। যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান ও স্থির থাকে তাকে নিরপেক্ষ ভোগ বলে, স্বয়ংভূত ভোগ বা নিরপেক্ষ ভোগ বলে। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা গেল স্বয়ংভূত। এখন দেখো প্ররোচিত ভোগ, তাহলে এই ভোগটা আয়ের উপর নির্ভর করে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই ভোগটা আয়ের উপর নির্ভর করবে, আর বিপরীত হওয়ার কথা। যেমন তাহলে এটা লিখি যে ভোগ আয়ের উপর নির্ভরশীল, কিংবা যে ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলে। আচ্ছা, এটা যেহেতু আয়ের উপরে হচ্ছে ভোগটা নির্ভর করে, আয়ের উপরে যেহেতু নির্ভর করে, তাই আয়ের উপরে নির্ভর করে বলে নাম দেওয়া হয়েছে, আয়ের উপর নির্ভর করে বলে একে আবার হচ্ছে কি বলা হয়, আয় সাপেক্ষ ভোগও বলা হয়, আয় সাপেক্ষ ভোগও বলা হয়, ঠিক আছে, আয় সাপেক্ষ ভোগও বলা হয়। তাহলে বলছে যে ভোগ আয়ের উপরে নির্ভরশীল কিংবা যে ভোগ আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় তাকে প্রয়োজিত ভোগ বলে। আয়ের উপর নির্ভরশীল বোঝাচ্ছে যে আমার যদি আয় বাড়ে তাহলে আমার ভোগ বাড়বে, আমার যদি আয় কমে যায় তাহলে আমার ভোগ কমে যাবে, আমার যদি আয় না থাকে তাহলে আমি কোনো ভোগ করবো না, আমি শূন্য অবস্থাতে থাকবো, ঠিক আছে। এটার ঠিক উল্টা, অর্থাৎ স্বয়ংভূত ভোগের ঠিক উল্টা হচ্ছে প্রয়োজিত ভোগ। তাহলে স্বয়ংভূত ভোগ যেখানে মানে আয় শূন্য হলে মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য যতটুকু ভোগ করে সেটা আমার স্বয়ংভূত ভোগ, আর প্রয়োজিত ভোগ যে ভোগ আয়ের উপর নির্ভরশীল করে কিংবা আয়ের দ্বারা প্রভাবিত হয় তাকে প্রয়োজিত ভোগ বলে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই আয় বাড়লে কি হয়, আয় বাড়লে প্ররোচিত ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে।
আয় কমলে ভোগ কমে। তার মানে এটা কি বলতে পারি যে এর সম্পর্ক ধনাত্মক, আয়ের সাথে প্রয়োজিত ভোগের তাহলে সম্পর্কে কি হলো, ধনাত্মক হলো, ধনাত্মক সম্পর্ক। কেন? আয় বাড়লে প্রয়োজিত ভোগ বাড়ে, আয় কমলে প্রয়োজিত ভোগ কমে যায়। ঠিক আছে, এটা কে চিত্র কীরকম হবে দেখো তো, এটার চিত্র, এটা ও এক্স অক্ষ বরাবর আমরা বরাবরের মতো এখানে আয় নিয়েছি, এখানেও আমরা আয়ই নিব। আয় ও অক্ষ বরাবর কী নিব, ভোগ। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কী নিতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো তাহলে দেখো আমার আয় যখন শূন্য, তখন আমার আয় যখন এখানে আমার আয় শূন্য, এখানে আমার ভোগ ওয়াই রয়েছে, ভোগও শূন্য। আয় যখন আমার 10 টাকা, দেখো তখন আমাদের ভোগ হচ্ছে, ধরো এখানে আয় যখন 10 টাকা তখন ভোগ হচ্ছে আমার 5, আয় যখন 20 তখন ভোগ আমার বেড়ে হলো 10। তাহলে দেখো এটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, তাহলে এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এটা তোমরা দেখাবে না, তোমরা সরাসরি এটা দেখাবা এটা, এবং এগুলো 10-20 লেখারও এখানে কোনো দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখলাম। সরি, মানে তার মানে আমি কি বোঝাচ্ছি, যদি আয় বাড়ে, দেখো আয় যতই বাড়তিছে আমার ভোগও বাড়তিছে। আয় 20 টাকা, আয় যদি 30 টাকা হয় তখন আমার ভোগ এখানে, আয় 20 টাকা হলে এখানে, আয় 10 টাকা হলে এখানে, আয় যখন শূন্য তখন এখানে। অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে যায়। যদি আমার আয় 30 টাকা ছিল, ধরো 30 টাকা থেকে 30 টাকাতে আমার ভোগ এখানে করতাম, 20 টাকাতে আমি ভোগ করি এখানে, তার মানে যদি 30 টাকা থেকে 20 টাকা হয় আমার আয়, তখন আমার কিন্তু ভোগও কমে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন এটার ভিতরে কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমরা একটু অ্যানালাইসিস করি, কারণ আমাদের পরীক্ষাতে কিন্তু পার্থক্য এসে থাকে, পার্থক্য। ঠিক আছে, তাহলে একটু পার্থক্যগুলো দেখি। দেখো আমরা অপর পাশে দেখি যে পার্থক্য, স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্যতে আমরা কি বলতে পারি, যে স্বয়ংভূত ভোগ আয়ের উপরে নির্ভর করে না, যেটা আমরা দেখলাম যে এই যে এখানে দেখছি, এই যে এটা আয়ের উপর নির্ভর করে না, এটা আয়ের উপরে নির্ভর করে। তাহলে আমরা এটা লিখি যে স্বয়ংময়ভূত ভোগ আয়ের উপর নির্ভর করে না, কিন্তু প্ররোচিত ভোগ কি করে, নির্ভর করে। ঠিক আছে, 2 নম্বরে দেখো যে যখন স্বয়ংভূত ভোগ দেখেছি যে আয়ের সকল পর্যায়ে, দেখো আয় যখন 10 টাকা 20 টাকা আমাদের কিন্তু ভোগ সমান, তার মানে আয়ের সকল পর্যায়ে স্বয়ংভূত ভোগ কি সমান, এটা সমান। কিন্তু এটা কি সমান না, এটা কিন্তু ওঠানামা করে। তাহলে 2 নম্বরে বলতে পারি যে আয়ের সকল পর্যায়ে স্বয়ংভূত ভোগ সমান, কিন্তু প্ররোচিত ভোগ পরিবর্তিত। আচ্ছা ঠিক আছে, এখন দেখো স্বয়ংভূত ভোগ রেখা ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষ এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ, তাই না? এই অক্ষের সমান্তরাল হচ্ছে আমাদের কি, সমান্তরাল বলতে আবার কি বুঝে, এটা একটু দেখাই। এটা হলো সমান আর সমান্তরাল, আমার আসলে বোঝানো উচিত না, এটা ছোটোবেলার কথা। আচ্ছা দেখো সমান কি, সমান ধরো এই রেখাটা আমার 2 সেন্টিমিটার, আরেকটা রেখা নিলাম এটাও আমার 2 সেন্টিমিটার, এটাও সমান। আবার এই দিকে একটা রেখা নিলাম এটাও 2 সেন্টিমিটার, আবার এইরকম করে একটা রেখা নিলাম এটাও 2 সেন্টিমিটার, এগুলো সব সমান। এটা মানে কোন দিকে হয়ে আছে ডাজন্ট ম্যাটার, কোন দিকে হয়ে আছে এটা কোনো ম্যাটার করে না, কিন্তু সবগুলো 2 সেন্টিমিটার, তার মানে এগুলো হচ্ছে সব সমান। আর সমান্তরাল কি, এইরকম অবস্থায় থাকতে হবে। দেখো প্রথমটা যদি লাইনে আছে এটাও সেই লাইনে আছে, অথবা প্রথমটা যদি খাড়া হয়ে থাকে দ্বিতীয়টাও খাড়া হয়ে থাকবে, প্রথমটা যদি এরকম হয়ে থাকে দ্বিতীয়টা এরকম হয়ে থাকবে, প্রথমটা এদিকে হয়ে থাকলে দ্বিতীয়টা এরকম হয়ে থাকবে, অর্থাৎ এ যেদিকে অবস্থান করবে দ্বিতীয়টাও সেদিকে অবস্থান করবে। দেখো তার মানে এটা ভূমি অক্ষ যেদিকে অবস্থান করছে, আমাদের এই যে এই রেখাটাও সেদিকে অবস্থান করছে, তার মানে এটাকে আমরা বলতে পারি সমান্তরাল, যে স্বয়ংভূত ভোগ রেখা কারক সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল। স্বয়ংভূত ভোগ ভূমি অক্ষের সমান্তরাল, কিন্তু প্ররোচিত ভোগ কি ভূমি অক্ষের সমান্তরাল না, ওটা ডান দিকে কি বাম দিকে কি ঊর্ধ্বগামী। লিখে নিও পুরোটা, আমি বলে দিচ্ছি যে প্ররোচিত, আচ্ছা যাই হোক, প্ররোচিত ভোগ ডান থেকে এই যে ডান থেকে বাম দিকে কি ঊর্ধ্বগামী। ঠিক আছে, ডান থেকে বাম দিকে ঊর্ধ্বগামী। আচ্ছা তারপর
তো এগুলোই মূলত পার্থক্য। তারপরে 4 নম্বর দেখো যে স্বয়ংভূত ভোগ স্বল্পকালে থাকে, দীর্ঘকালে থাকে না। স্বল্পকাল দীর্ঘকাল আমরা পরবর্তী আমরা ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করেছিলাম স্বল্পকাল আর দীর্ঘকাল কি। স্বয়ংভূত ভোগ স্বল্পকালে, ব্যষ্টিক অর্থনীতি যারা পড়েছে তারা এটা জানো স্বল্পকাল আর দীর্ঘকাল কি। স্বল্পকালীন দীর্ঘকালীন নামে একটা আমি লেকচারে দিয়েছিলাম। স্বল্পকালে থাকে, এটা কি দীর্ঘকালে থাকে না, কিন্তু প্রয়োজিতটা তার উল্টা। যাই হোক এইরকম 3-4টা পার্থক্য হচ্ছে আমাদের রয়েছে এখানে। তো এই 3-4টা পার্থক্য দিলে হবে। এখনই তোমরা এই অধ্যায়ের যে শিখলা তোমরা হচ্ছে স্বয়ংভূত এবং পরিচিত ভোগের লেকচার, যে স্বয়ংভূত ভোগ পরিচিত ভোগকে এখন একটু বই বের করে সবাই যদি দেখো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবং এটা হচ্ছে যে আমি পড়ালাম এখন এই যে স্বয়ংভূত ভোগ পরিচিত ভোগকে এবং বৈশিষ্ট্য বা পার্থক্য, সেগুলো কিন্তু সালের কোশ্চেনে এসেছে, সাল থেকে আমি পড়েছিলাম। তাহলে নেক্সট আমরা দেখা যাক কী নিয়ে আলোচনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।